আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্সের প্রতিদিনের গল্পের আসরে আজ রবিবার থাকছে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট বাংলা গল্প দম্পতি। চোখের এই প্রাইভেট হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে গিজগিজে ভিড়। গত আড়াই দশকে এই প্রতিষ্ঠানের সুনাম যে হারে বেড়েছে তার সঙ্গে তাল মিলিয়ে সারা বাংলা থেকেই শুধু নয়, প্রতিবেশী দেশ থেকে আসা রোগীর ভিড়ও বেড়ে চলেছে উত্তরোত্তর। আমাদের বাড়ি অবশ্য কাছে, তবুও আমি আর আমার স্ত্রী অস্মিতা অনেক টালবাহানার পর সপ্তাহ শেষের আজকের এই দিনটা কোনো রকমে ম্যানেজ করতে পেরেছি। ওর বাবাকে চোখের ছানি অপারেশন করাতে নিয়ে এসেছি এখানে নিজেদের গাড়িতেই। বছর পাঁচেক হলো আমার শাশুড়ির মৃত্যুর পর থেকে শ্বশুরমশাই অজিতবাবু নিজের বাড়িতে 2-3 জন পরিচারকার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে একাই থাকেন। তাই চোখের সমস্যাটা পেকে ওঠার পর প্রবল আতান্তরে পড়ে গিয়েছিলেন। কিছুদিন আগে ফোনে খুবই কাতর ও বিষণ্ণ গলায় আমার শরণাপন্ন হয়েছিলেন। এসব ব্যাপারে নিজের মেয়ের চেয়ে উনি আমার উপরে বেশি ভরসা করেন। কলেজ জীবনে উনি আমার প্রিয় শিক্ষক ছিলেন। আমিও ছিলাম ওর প্রভূত প্রশ্রয় পাওয়া একজন উজ্জ্বল ছাত্র। প্রিয় ছাত্রের সঙ্গে অনেক সাধ করে উনি ওর একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার ফল আশানুরূপ হয়নি। এক ছাদের তলায় থাকলেও আমাদের স্বামী স্ত্রীর বনিবনা বলতে যা বোঝায় তেমন কিছু হয়ে ওঠেনি। একমাত্র কন্যা সন্তান গুঞ্জা দুজনের মধ্যে নড়বড়ে একটা করুণ সাকর মতো ঝুলে না থাকলে আমাদের হয়তো কাগজে কলমে ছাড়াছাড়ি হয়ে যেত অনেক আগেই। যাই হোক, বহুদিন পর কোনো একটা দ্বিপ্রাক্ষিক প্রয়োজনের তাগিদে আমরা দুজন আবার প্রায় সারাটা দিন একসঙ্গে কাটাতে চলেছি। সেই কারণে অস্মিতার মনে কি চলছে জানি না, কিন্তু আমার ভিতরে যে এক ধরনের উত্তেজনা কাজ করছে তার অস্বীকার করি কি করে। এমনিতে আমাদের বাড়ির 2টি তলায় আমরা দুজনে থাকি, আমি নিচে আর ও উপর তলায়। যদিও নিচের তলার বড় সড়ো হলঘরটা থাকে ওর হেফাজতে, কারণ ওর নাটকের দলের রিহার্সালের জন্য ওটা খুবই উপযোগী। জেদ করে মেয়েদের দলটাকে তৈরি করে অনেক কষ্টে ওটাকে দাঁড় করিয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে ও যেন আমাকে দেখিয়ে দিতে চায় ও একজন আপাদ মস্তক স্বনির্ভর মহিলা। ও যে নিজের ভাগ্য নিজে তৈরি করতে পুরোপুরি সক্ষম তা নিয়ে আমার যেন কোনো সন্দেহ না থাকে, এরকমই ওর চেষ্টা। আমার উপর ওর রাগের জায়গাটা বুঝি। আমার আর ওর কমন ইন্টারেস্টের জায়গাটা শুরুতে ছিল দুটোই থিয়েটার আর উচ্চাকাঙ্ক্ষা। এখন নাট্য সমালোচক, বিদেশি নাটকের অনুবাদক আর পেশায় মফস্বলের একটা কলেজের মাস্টার হলেও এক সময় আমি যে নাটকের দলটার পরিচালক ছিলাম, আমাদের প্রেম ঘনিয়ে ওঠার সময় ও ছিল সেই গ্রুপের অন্যতম প্রধান অভিনেত্রী। তন্নি চেহারা আর ফটোজেনিক ফেসের জন্য কিছুকাল নাটক করার পরেই ও জনপ্রিয় টিভি সিরিয়ালে সুযোগ পেয়ে যায় আমাদের বিয়ের পরপরই। একটা মেগা সিরিয়ালে সেকেন্ড লিড হয়ে যথেষ্টই জনপ্রিয়তা পাচ্ছিল, কিন্তু আমি চিরকালই ওইসব খেলো মোটা দাগের পপুলার কালচারের তীব্র বিরোধী। টেলিভিশনের আলো ঝলমলে বহির্মুখী জগৎটা ওকে গিলে ফেলার সব প্রস্তুতি সেরে ফেলেছিল প্রায়, কিন্তু আমি ওকে হারাতে চাইনি। তাই ওই চটুল রংচঙে দুনিয়ার বিশাল হা মুখ থেকে বার করে আনতে ওর প্রবল অনিচ্ছা সত্ত্বেও জেদ করেই সিদ্ধান্ত নিয়েছিলাম সন্তান গ্রহণের। ক্রমশ ঊর্ধ্বমুখী গ্রাফের অমন পিক পয়েন্টে হঠাৎই অন্তঃসত্ত্বা হয়ে পড়াটা মহানগরীর মার কাটারি কম্পিটিশনের বিনোদনের দুনিয়ায় ওর উঠতি কেরিয়ারের বুকে ধারালো ছুরি হয়ে নেমে এসেছিল। সেটা ও মেনে নিতে পারেনি। আজও ওর মত শুধু ইন্টেলেকচুয়াল হওয়ার অহংকারের কারণেই নয়, আমি নাকি ওর পপুলারিটিতে ভয়ানক ঈর্ষান্বিত হয়েই ওই কাণ্ডটা ঘটিয়েছিলাম। সেই জেরে আজও ও আমার সঙ্গে দরকার ছাড়া কথা বলে না। নেহাতি বলতে বাধ্য হলে কাট ভাবটা বজায় রাখে, এটাই বোঝাতে যে ও আমাকে আজও ক্ষমা করতে পারে।
আজ যদিও দায়ে পড়ে দু একটা কথা বেশি বলছে, কারণ ছানি কাটানো বিষয়টা এমনিতে শুনে হালকা মনে হলেও পুরো 3টে দিন জুড়ে প্রচুর ঝুঁকির ব্যাপার। প্রথম দিন ডাক্তার দেখানো, গুচ্ছের টেস্ট, প্যাকেজ নিয়ে কথাবার্তা, মেডিক্লেমের নথিপত্র জমা দেওয়া, তারপর অপারেশন। আর তৃতীয় দিন চেক আপের পর চশমার নতুন পাওয়ার পেয়ে তবে রেহাই। সেই 3 ধাপের শুরুটায় আপাতত মাইকে আমাদের পেশেন্টের নাম ঘোষণা শোনার পর আমরা দুজনে এখন পাশাপাশি দাঁড়িয়ে আছি 6 নম্বর বিলিং কাউন্টারের লম্বা লাইনে। আচমকাই পরের কাউন্টারের লাইনে চোখ পড়ে আমার। মাঝামাঝি দাঁড়ানো সত্তরত এক দম্পতির উপর চোখ আটকে যায়। অস্মিতাকে ইশারা করে ওদের দিকে তাকাতে বলে জিজ্ঞাসা করি, ওদের কোথায় দেখেছি বলো তো? খুব চেনা লাগছে, কিন্তু কেন ঠিক বুঝে উঠতে পারছি না। তাতে অস্মিতা আর চোখে ওদের আপাত মস্তক চোখ বুলিয়ে আমার কানের কাছে ফিসফিসে ওঠে, তোমার চোখেও কি ছানি পড়লো নাকি? চিনতে পারছো না? বিয়ের পর আমরা যখন কল্যাণীতে ভাড়া থাকতাম, তখন আমাদের পাশের বাড়ির সেই কর্তা গিন্নি, সরকারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপ্লব মিত্র, আর তার সেই সমাজসেবিকা স্ত্রী পল্লবী দেবী। বাপরে, মহিলা তো দারুণ সুন্দরী ছিলেন, গ্ল্যামার ঠিকরে বেরোতো। একই চেহারা হয়েছে। খুব বেশি পুরনো কথা নয়, তবুও থিতিয়ে পড়েছিল স্মৃতির চৌবাচ্চার তলার দিকে। হাত পড়তেই জলের বুদবুদের সঙ্গে ছবির প্লেটের মতো ভেসে উঠতে লাগলো একে একে। বিয়ের সময় আমি তখন পড়াতাম কল্যাণীর কাছে একটা কলেজে। তখন বুদ্ধ পার্কের যে বাড়িটার একতলায় ভাড়া ছিলাম মাস 3 মতো, তার পাশেই ছিল এই দম্পতির সুদৃশ্য দোতলা বাড়িটা। এতদিন পাশাপাশি ছিলাম, তবুও ওদের সঙ্গে পরিচয় হয়নি, কারণ ওদের মেন গেটটা ছিল আমাদের বাড়ির উল্টো দিকে। তাই ওদের বাড়ির দিকের খোলা জানলা দিয়ে আমরা ওদের দেখতে পেলেও মনে হচ্ছে না ওরা আমাদের কখনো দেখেছে। এই তো, এই যে একটু আগে এলোমেলো তাকাতে তাকে ওদের দুজনের উপরই নজর পড়েছিল আমাদের উপরে, কিন্তু চিনতে পারার তো কোনো লক্ষণই ফুটে ওঠেনি চোখে মুখে। লোকটা তো ভীষণ দেমাকি ডাটিয়াল টাইপের ছিল, বুড়িয়ে কিরকম জবুথুবু হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না। ওরা চিনতে না পারুন, কিন্তু আমরা ওদের চিনি বিলক্ষণ। বেশিরভাগ সন্ধ্যের পর থেকে বা ছুটির দিনে ওদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া চলতেই থাকতো বিশ্রী চড়া গলায়। কেউ কাউকে ছাড়বে না, দুজনে যেন দাঁত নখ পার করে হিংস্র লড়াই চালিয়ে যাচ্ছে দোতলা জুড়ে। দেদার অকথা কুকথা, ছোড়া ছুরি যেমন চলতো তেমনই চলতো জিনিসপত্র ছোড়া। মাঝে মধ্যেই আসবাব কিংবা বাসনপত্র মাটিতে পড়ার শব্দও যেমন আসে, তেমনই একদিন বিস্ফোরণের বিকট আওয়াজের মতো বড় সড়ো একটা টেলিভিশন সেট আছড়ে ভাঙার শব্দও এসেছিল কানে। কারো মুখের আগল ছিল না, একে অপরকে অনর্গল তুই তুকারি করছে। বিশুদ্গারের চূড়ায় উঠে পরস্পরের মৃত্যু কামনা করতে যেমন ছাড়ছে না, তেমনি কানে আসছে নারীকণ্ঠ পুরুষ কণ্ঠটিকে বলছে দুশ্চরিত্র মাতাল, লম্পট, ঘুষখোর। আর পুরুষ কণ্ঠ চিরে বেরিয়ে আসছে সমাজসেবিকা না ছাতার মাথা, গুচ্ছের নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি, ঢলাঢলির কথা জানতে বাকি আছে নাকি টাউনের আর কারো, নষ্টা বাজারি মেয়ে ছেলে ইত্যাদি ছাড়িয়ে কত যে নোংরা মুখ খারাপ। ঘরের মসৃণ সিলিংগুলো আছড়ে ছিটকে বেরোনোর চিৎকারগুলো যে স্কাইলাইট গুলগুলি দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে এলাকার বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ ছিল না কিচ্ছু মাত্র। ওদের একমাত্র ছেলেটাকে ছাদে একা একা পায়চারি করতে দেখতাম সেই সময়। রোগা ফ্যাকাশে ধরনের ফর্সা, ভীতু ভীতু দেখতে একটা লাজুক ঘর কোনো ছেলে। সেই ছেলেটাকে তো আজ দেখছি না এদের সঙ্গে। তার তো এখন এখানে থাকার কথা ছিল, কে জানে ছেলেটা এখন কোথায়। আপাতত এখানে কাউন্টারে বিলিং শেষ হলে ওরা দুজন এখন একে অপরের হাত ধরে এগোচ্ছেন সিঁড়ির দিকে। পরম যত্নে পরস্পরকে আঁকড়ে ধরে অতি কষ্টে এক একটা করে ভাঙছেন সিঁড়ি। আমরা ওদের পিছন পিছন এগোচ্ছি আর দেখে অবাক হচ্ছি, কি
কি গভীর আন্তরিকতায় ওরা একে অপরের সাহায্যে ভিশন টেস্ট, পাওয়ার চেক আপ, লেন্সের মাপ দেওয়া, প্যাকেজ নিয়ে কথাবার্তা সহ মেডিক্লেমের ঘরের কাজগুলো সারছেন পরম ধৈর্যের সঙ্গে, যেন একে অপরকে ছাড়া এক বিন্দু চলতে পারেন না। পারফেক্ট কাপল বলতে যা বোঝায় তাই, মেড ফর ইচ আদারের আদর্শ ছবি। যেন দুই ক্লান্ত সাঁতারু নদীর বিপজ্জনক বাঁকের মাঝে পড়ে একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার আশা খুঁজতে চাইছেন প্রাণপণ। শৈশাবুত সেরে ওরা আমাদের একটা সিট পরে এসে বসলেন আমাদেরই ডাক্তার শিবপ্রসাদ পালের চেম্বারের সামনে পাতা চেয়ারগুলো। ভদ্রলোক ঘেমে নিয়ে উঠেছেন, বড্ড হাঁপাচ্ছিলেন, তাই মুখের ভিতর স্প্রে নিতে হলো একবার। ভদ্রমহিলাকে বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু উনি নিজের ব্যাগ থেকে বার করে দিলেন ইনহেলার প্যাকেট। যত্ন করে নিজের রুমাল দিয়ে মুছে দিলেন ভদ্রলোকের কষ গড়িয়ে বেরিয়ে আসা লালা। টিকিট অনুযায়ী 15 জনের পর আমরা ঢোকার সুযোগ পাবো ডাক্তারবাবুর ঘরে, আর ওরা পাবেন আরও কয়েকজনের পর। এতক্ষণ ঠায় বসে অপেক্ষা করা ওই বয়সের মানুষদের কাছে অমানসিক ব্যাপার, কিন্তু আর উপায় বাকি। ভদ্রলোক লম্বা শরীরটা এলিয়ে দিয়েছেন সামনের দিকে। বিষণ্ণ দর্শন ভদ্রমহিলা সীমাহীন ক্লান্তিতে মাথা ছেড়ে দিয়েছেন ওর স্বামীর কাঁধের উপর। এসি চলছে, তবুও গরম লাগছে বেশ। ভদ্রলোক হাতের খবরের কাগজ দিয়ে হাওয়া করছেন স্ত্রীকে। কপালের উপর এসে পড়া ভিজে চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে সকলের থেকে লুকিয়ে আলতো করে স্পর্শ করলেন স্ত্রীর গাল। খুব আস্তে বললেও আমার কানে প্রায় অশ্রুত একটা স্বর এসে পৌঁছলো যেন, এখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হবে। হতবাক হয়ে আমি অপাঙ্গে আমার স্ত্রীর দিকে তাকাই। ওর চোখে অপার বিস্ময়, চোখে বিশ্বাস করতে পারছি না দুজনেই। অস্মিতার হঠাৎ কি হলো জানি না, শাড়ির আঁচলের মধ্য দিয়ে নিজের হাতটা সেধিয়ে দিয়ে আমার কনুইয়ের কাছটা চেপে ধরেছে। আমার কাঁধে ওর মাথার স্পর্শ। আমার কানের লতির কাছে মুখ এনে আচমকাই অস্ফুটে বলে উঠল, কাল রাতে ঘুম হয়নি, আমারও চোখের পাতা জুড়ে আসছে, আমিও একটু ঘুমাবো। আনন্দের ঊর্ধ্বমুখী ধাক্কায় গলা বুঝে এলো আমার। আমি কিছু বলতে পারলাম না। দোষ তো আমারও আছে, জেদ কিংবা অন্যায় তো আমার তরফেও কিছু কম নেই। মুখে কথা জোগালো না, ঘুমিয়ে পড়লাম। কিন্তু কপট অভিমানে নড়ে উঠল আমার ঠোঁটের কোণ দুটো। না, জেগে থাকো, অনেক কাল কথা হয়নি, এসো আজ কথা বলি। এক চিলতে হাসি উপর দিকে ঠেলে তুলে ধরতে চাইছে অস্মিতার চিবু। মাথাটা পাশে এলিয়ে আমার ডান ভুরুর উপরের উত্তলতা দিয়ে অনেক কাল পরে মৃদুতম স্পর্শে ছুলাম ওর কপাল। কপাল সরিয়ে নিল না অস্মিতা। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।